গত ক্লাসের শেষের দিকে আমি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি ব্রিফ কোশ্চেনের জটিল সংখ্যার মডুলাস ক্যালকুলেশন করা শিখিয়েছিলাম। মনে আছে তো তোমাদের সবার? এই যে কোশ্চেন নাম্বার 28 আর 29 দেখো, এত জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করো, এত জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করো। এমন কি কেউ আছো যে 28 এবং 29 বা এরূপ যত প্রশ্ন আছে জটিল সংখ্যার মডুলাস বের করো ক্যালকুলেশন করতে পারবে না এই ক্লাসে, এমন কি কেউ আছো? তো যারা নতুন তারা একটু শিখলো, মাঝে তোমরা 28টা করে ফেলো, আমি দ্রুত অন্যান্য ব্রিফ কোশ্চেন প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো। এখানে যতগুলো প্রশ্ন আছে যেটা সেটা বাকি আছে সেটি নিয়ে আমি কথা বলবো। আছো কেউ পারবে না? এনিবডি এলস? নতুনদের মধ্যে মনে হয় সম্ভবত রানী পারবে না, আশা করতে আমার বিশ্বাস লামিয়া পারবে, মেবি কারিমা তুমি পারবে। না স্যার। যারা ক্লাসটা মিস করেছিল আমার বিশ্বাস স্যার তারা আমিও পারবো না। পারবে না। সো কোনো অসুবিধা নেই, তাদের জন্য পরামর্শ হলো তারা হোয়াইট বোর্ডটা একটু দেখুক। ঠিক আছে, 28 নাম্বার কোশ্চেন সলিউশন করে দিচ্ছি। দেখো, একটা আমি করে দিলে বাকিগুলো পারবে। হ্যাঁ, উপরে টাইটেল গত ক্লাসে বলেছিলাম জটিল সংখ্যার মডুলাস নির্ণয়। তো পরীক্ষা আমরা এভাবেই লিখবো। আমরা জানি সূত্রটা কি, বলো সাইমা সুলতানা? মডুলাস। মডুলাস আর দেখো, মডুলাসকে কোনো কোনো রাইটার আর দ্বারা প্রকাশ করে, কেউ কেউ আবার অ্যাবসলিউট ভ্যালু জেড দ্বারা প্রকাশ করে। সো আর সমান সমানও লিখতে পারো, সূত্রটা জেড ইকুয়াল টু লিখতে পারো। আবারও বলছি, ইচ্ছা করলে লিখতে পারো মডুলাস জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা মডুলাস আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোথ আর অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সো আমরা জানি মডুলাস আর সমান সমান এটা সূত্র। জাস্ট আমাদেরকে যেটি করতে হবে, প্রশ্ন যেটি লেখা আছে 4 + 3i, এখানে 4 একটি বাস্তব সংখ্যা, 3ও বাস্তব সংখ্যা, আই মানে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। সেইখানে আমি যেমনটি বলেছি, প্রথম চলক যেটি সেটি হলো এক্স এর মান, আর দ্বিতীয় যে চলকটা সংখ্যাটা আছে কনস্ট্যান্ট ফিগার, চলক না, প্রথম ডিজিটটা হলো এক্স এর মান, কাল্পনিক সংখ্যার সাথে যেটি আছে সেটি হলো ওয়াই এর মান। তাহলে এই মানটা এখানে বসালে উত্তরটা হয়ে যায় এক্স এর মান 4, সূত্রের স্কোয়ার। শুধুমাত্র ছাত্রদের যে জায়গাটাতে ভুল হয়, 3i অর্থাৎ আই এর অবস্থান 3 টাইমস, তো এটা কি +3 নাকি -3, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। প্লাস হলে লিখতে হবে +3 হোল স্কোয়ার, এখানে যদি -3 থাকতো আমি লিখতাম -3 হোল স্কোয়ার, এটুকু। তো 4 4 16 আর 3 3 9, যোগ করলে হলো 25, অর্থাৎ এই জটিল সংখ্যার মডুলাস 4 + 3i, এটা ক্যালকুলেশন করে হয়েছে 5 উত্তর। আশা করি পরেরটা নিঃসন্দেহে পারবে। গত ক্লাসে এবং পরীক্ষা যে প্রশ্ন পড়েছিল, তাহলে এখন কি ক্লিয়ার তোমাদের কাছে, কারিমা এবং আর যারা যারা বলছো? তাহলে এটা একটি সূত্র, জটিল সংখ্যার মডুলাসের সূত্র আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স হলো প্রথম কনস্ট্যান্ট ফিগার এবং ওয়াই এর মান হলো কাল্পনিক সংখ্যার যে রাশি বা সংখ্যা, তাই হলো ওয়াই এর মান। এবং সম্ভবত গত ক্লাসে আমরা এটা সলিউশন করেছিলাম। এবং জটিল সংখ্যার আর্গুমেন্টও বের করতে বলা হয় খুব রেয়ার কেসে, যদিও আর্গুমেন্টটা শিখতে হলে আমাদেরকে একটু অনেক দূর শিখতে হবে, অনেক কিছু শেখার ফলে আমরা আর্গুমেন্টটা ক্যালকুলেশন করতে পারবো। যেন আপাত দৃষ্টিতে আর্গুমেন্টটা তোমরা বাদ রাখতে পারবে। তাহলে এই যে 9 নাম্বার আমি করে দিয়েছিলাম তো গতদিন, নাকি 9 কি আর করানোর দরকার আছে, নাকি নতুন করে কোনো অঙ্ক দিব? একটু কঠিন প্রশ্ন দিই নাকি? পারবে? বলো দেখি, সৌরভ বলো, এবং তোমাকে রানী হেল্প করবে, যে এই 9 নাম্বার কোশ্চেন আমি আরেকটু ধারণা দিয়ে দিচ্ছি। 1 + i, বলো তো এখানে এক্স এর মানটা কত? সৌরভ আর লামিয়া তোমরা দুজন বলো, এক্স এর মান কত আর ওয়াই এর মানটা কত? স্যার এক্স এর মান 1 আর ওয়াই এর মান? আর ওয়াই এর মান হচ্ছে গিয়ে 1ই হবে স্যার, যেহেতু আই এর ওখানে তো কিছু নেই, আই এর, তার মানে জি 1 স্যার। আছে। হ্যাঁ ধন্যবাদ। এখানে যদি 2i থাকতো তাহলে আয়ের মান হতো +2, কিন্তু এখানে একটা আয় আছে, মানে একবার আয় আছে 1i, কাজে এখানে ওয়াই এর মানটা কিন্তু অনলি 1, তাও কিন্তু +1, প্লাস না মাইনাস এটা গুরুত্বপূর্ণ। এই মানটা জাস্ট এখানে বসালেই তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে। এটা সম্ভবত গত ক্লাসে করে দিয়েছিলাম, এক্স এর মানে 1, ওয়াই এর মানে 1। সো 1 + 1 যোগ করলে √2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বরে দেখতেই পাচ্ছ। সো আশা করি জটিল সংখ্যার মডুলাস তোমরা পারবে যারা ক্লাস করেছিলে। এবার আসো
জটিল সংখ্যার একটি উদাহরণ, এগুলো তো শেখানো হয়েছে নাকি? যারা মিস করেছিল তারা রেকর্ডিং ক্লাস দেখবে, নিঃসন্দেহে পারবে। এবার আসো, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো, বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে কথা বলবো, এবং শূন্য কোন ধরনের সংখ্যা এটি নিয়েও কথা বলবো। তো হাবিবা সম্ভবত বলার চেষ্টা করেছে বাস্তব সংখ্যা কাকে বলে। হাবিবা বলো, বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। সো এই কথাগুলো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা ব্রিফ কোশ্চেনের উত্তর লেখা আছে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একসাথে বাস্তব সংখ্যা বলা হয়। এখন স্বাভাবিকভাবে তাহলে মূলদ সংখ্যা কোনটাকে বলে, অমূলদ সংখ্যা কোনটাকে বলে, এটি আমাকে জানতে হবে। তো বলো দেখি, যারা চুপচাপ আছে সবাইকে রেসপন্স করতে হবে। নাজরিন নাহার এবং সাদিয়া আফরিন, তোমরা দুজন বলতে পারবে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। কথাটা সুন্দর করে যদি আমরা বলতে চাই, যে সংখ্যাকে, ও বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভাগ আকারে প্রকাশ করা যায়। কারণ এখানে পি একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা। উদাহরণস্বরূপ সাপোজ পি এর মান হলো, মনে করো পি এর একটি মান আছে 3 এবং কিউ এর মান হলো 2, 3/2, এটি একটি মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা যাকে দুটি সংখ্যার ভাগ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায়। তোমরা আজকের ক্লাস করার মধ্য দিয়ে একটা শব্দ শিখে নাও, অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, আর ভগ্নাংশ হলো এক ধরনের অনুপাত। এই লাইনটা বাংলাদেশ ব্যাংকের চাকরিতে পড়েছে, প্রাইমারিতে পড়েছে। উদাহরণস্বরূপ দেখো, 3:2, এটাকে আমরা ইচ্ছা করলে 3/2 লিখতে পারি। এবার একটু খেয়াল করো, তাহলে 5 লেখা আছে, শুধু 5 একটি পূর্ণ সংখ্যা, কিছু নেই, মানে আসলে 5:1 আছে, তার মানে 5/1। এবার আসো, মূলদ সংখ্যা কাকে বলে? নিঃসন্দেহে লেকচার শিট দেখে মুখস্থ করবে, শুধু শুনে নাও। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। যদি কোনো ছাত্র শুধু এই কথাটা লেখে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, তাহলে অবশ্যই তাকে ব্যাখ্যা লিখতে হবে যেখানে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা। এবার বলো দেখি, সংখ্যাটা আমি কি বলেছি, কি মুখস্থ বলতে পারবে? তাহলে মূলদ সংখ্যা হওয়ার শর্ত হলো, মূলদ সংখ্যা মূলত দুই ধরনের সংখ্যাকে আমরা মূলদ বলে থাকি। হাসিব মনে হয় আজকে উপস্থিত নাই। একটি হলো সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ তোমাকে বললাম 10 একটি পূর্ণ সংখ্যা, তোমার 10 জন বন্ধু আছে, এটা কি মূলদ সংখ্যা? তুমি বলবে হ্যাঁ, কারণ 10কে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। 10/1, আমরা জানি নিচে কিছু না থাকলে 1 লেখা যায়। 10/1, এটাই উপরে 10 হলো পি এর মান আর কিউ হলো 1। তাহলে বোঝা গেল যে সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, এবং যে কোনো ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। 2/3, এখানে পি এর মান 2, কিউ এর মান 3। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? এতটুকু বুঝতে পারছো, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা। এই কথাটা কেন বলছি? ব্রিফ কোশ্চেন তো এক লাইনে উত্তর করতে পারবে, কিন্তু পার্ট বি এবং সি আমরা একটু পরে প্রমাণ করব √2 একটি অমূলদ সংখ্যা। অমূলদ যদি হতে হয় তাহলে তাকে সে পূর্ণ সংখ্যা হতে পারবে না এবং ভগ্নাংশ হতে পারবে না। অমূলদ হতে হলে মূলদ হতে পারবে না। আর মূলদ সংখ্যা দুই ধরনের, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা। বলো সাইমা সুলতানা, তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? সাজানো গোছানো আকারে বলো। স্যার, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এটি বেশি স্মার্ট। হ্যাঁ, অথবা পি বাই কিউ আকারে যদি বলো তাহলে অবশ্যই বলতে হবে যেখানে পি এবং কিউ পরস্পর পূর্ণ সংখ্যা এবং কিউ এর একটা মান থাকতে হবে, 0 হলে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই কিউ এর একটা মান থাকবে। যেমন শুধু 3 একটি পূর্ণ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ মূলদ, কারণ 3/1।
তাহলে বোঝা গেল পি এর মান 3 হলেও কিউ এর মান কিন্তু 1, কিউ কিন্তু 0 না। এই কারণে আমি যখন রিটেন শেখাবো তখন বলে দিব পি এবং কিউ পূর্ণ সংখ্যা, এবং কিউ কিন্তু কখনো 0 হতে পারবে না। ইজ নট 0 মানে কিউ এর মান 0 হতে পারবে না, মিনিমাম 1 থাকতেই হবে। এবার আসো, তাহলে মূলদ সংখ্যা আমরা বুঝতে পারলাম, এবার বলো অমূলদ সংখ্যা কোনটাকে বলে? এই সংজ্ঞার আলোকে কে বলতে পারবে? স্যার যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে হচ্ছে অম্লদ সংখ্যা বলে। ও ঠিক ওইটাকে ঘুরায় বলেছে, হ্যাঁ, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যখন চাকরির জন্য তোমাদেরকে আমরা ধারণা দিব বা পড়াবো, তখন আর এত কঠিন করে সংজ্ঞা পড়তে হবে না, শুধু জানতে হবে সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা লিস্টটা একজন বলো তো দেখি, প্রথম 10টা মৌলিক সংখ্যা খুব দ্রুত কে বলতে পারবে? 2, 3, বলো। 5, 7, 5, 7, 11, 11, 13, 17, 19। ধন্যবাদ। এগুলোকে আমরা বলছি মৌলিক সংখ্যা। চাকরির জন্য যখন পড়বে তখন শুধু এতটুকু জানবে সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এটা অমূলদ, এটা অমূলদ, এটা অমূলদ। শুধু মৌলিক সংখ্যা অমূলদ না, কিন্তু মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। কিন্তু কেন, এটি আবার অনেকে জানতে চাই। এর কারণ হলো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে এটা কখনো লিখে তুমি শেষ করতে পারবে না ক্যালকুলেটারে। একটু ক্যালকুলেটরটা ক্লিক করে দেখো, সাইন্টিফিক ক্যালকুলেটর, √2 সমান সমান 1.41402 ডট ডট আসতেই থাকবে, হ্যাঁ, এটার কখনো শেষ হবে না। যেহেতু শেষ হবে না, তাহলে দশমিক উঠায়েও এটাকে ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু শুধু 2 টাকা একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে 2/1 বা 2:1 আকারে লেখা যায়। কিন্তু √2 কে কখনোই ক্যালকুলেশন করেই যেহেতু শেষ করতে পারবো না, এটাকে ভগ্নাংশ আকারে লিখবো কিভাবে? একইভাবে 2, 3, 5, 7, তাহলে সংক্ষেপে বুঝতে পারছো সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। এটা বেসিক নিয়ে কথা বলছি। পরীক্ষার প্রশ্ন পড়বে তোমাদের, প্রমাণ করতে হবে √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো √5, √7, √11, 13 বা 17, যেটাই বলুক, এটা হাউ টু প্রুভ আমি একটি দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিঃসন্দেহে পারবে। এবং অবশ্যই একটা প্রশ্ন পড়বে, আমরা ধরে নিতে পারি এখানে। এবার তাহলে আমরা আশা করি মূলদ আর অমূলদটা আমরা একটু ধারণা পেয়েছি। একজন একটু মুখস্থ বলো কোনটাকে মূলদ বলে আর কোনটাকে অমূলদ বলে, এবার এতক্ষণ যে পড়ালাম, ব্রেকের পরে প্রমাণ করব, বলো। স্যার যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিউ কিউ কখনো শূন্য হবে না কিউ এর মান। আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা ওকে, হচ্ছে গিয়ে ওকে, ঠিক আছে, সকল মৌলিক ধন্যবাদ। সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা বলে। ধন্যবাদ। যার যে বই আছে এখানে উত্তরটা লেখা আছে, পড়ে নিতে পারবে। আমি এখানে ব্রিফ কোশ্চেন দেখো, সাইমা সুলতানা, কোনটা কোনটা আমরা পড়াইনি বা পারবে না, কঠিন মনে হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সম্ভবত 1 আর 2 গতদিন বোঝানো হয়েছে। জটিল সংখ্যার আকার লেখো। জটিল সংখ্যার আকার a+ib আকারে প্রকাশ করা হয়। a+ib প্রমাণ করতে এত বেশি অঙ্ক করাবো এই রুলসের, যেটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। 23 কেন মৌলিক সংখ্যা নয়, এটি গতদিন কথা বলেছিলাম, আজকাল এটি নিয়ে কথা বলছি না। আপাতত 3 নাম্বার যেটি করানো হয়নি সেটি নিয়ে কথা বলি। বলছে ab, ইফ ab বিলংস টু রিয়েল নাম্বার, যদি a এবং b বাস্তব সংখ্যা হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -a গুণ -b? এটা কে কে পারবে নাকি আমি করে দিব? দেখো, মেজবা সাদিক বলছে -a গুণ -b এর মানটা কত? গত ক্লাসে আমি শিখিয়েছি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। কাল্পনিক সংখ্যার ইংলিশ হলো ইমাজিনারি নাম্বার। আই মানে ইমাজিনারি নাম্বার, আই এর সূত্র হলো √-1। যারা ছিল না তাদের একটু ধারণা দেওয়ার উদ্দেশ্যে লিখলাম এটি। এই সূত্র তাদের অবশ্যই জানতে হবে, আই সমান সমান √-1, এবং একই সাথে তাকে এটাও জানতে হবে i² সমান সমান শুধুমাত্র -1। এই দুটো সূত্র অবশ্যই জানতে হবে। এবার একটু খেয়াল করো, যেহেতু বলেছিলাম ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয়, এই কারণে এটিকে এভাবে লিখতে হবে 1 গুণ -1।
তাহলে যা আছে তাই আমি লিখলাম, এক এ গুণ বি গুণ -1। এবার স্বভাবতই এ আর বি যেটা ধনাত্মক সেটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো, এ আর বি। আর -1, এই -1 সমান সমান আমরা এখানে দেখেছি, দেখো স্কোয়ার রুট -1 সমান সমান হলো আই, আবার এই স্কোয়ার রুট -1 সমান সমানও আই। সো এ বি গুণ আই স্কোয়ার। আবার আই স্কোয়ারের একটি সূত্র হলো -1। সো এ বি গুণ -1। তো -1 এর সাথে যদি এটা গুণ হয়ে যায় তাহলে উত্তর হলো -1, আর লিখলেও হবে না লিখলেও হবে। AB। বলো বুঝতে পারছো নাকি অন্য কোনো ভাবে করে দিব? স্যার বুঝি নাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকবার ট্রাই করে দিচ্ছি, গত ক্লাসে সে মনে হয় ছিল না, এই কারণে একটু কষ্ট হয়েছে তার জন্য। এবারে আরেকবার চেষ্টা করো তুমি। মনে রাখতে হবে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনোই সম্ভব নয়। যেমনটি গত ক্লাসে ছাত্রদেরকে বলেছিলাম, শুধু 9 টাকা বলো তো বর্গমূল করলে কত হয়, তুমি বলো সোরায়া। 9 টাকা কত হয়? 3 টাকা। কিন্তু যদি পরীক্ষায় পড়ে -9, তাহলে এটা করার অনুমতি তোমার নেই। ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। এটি করতে হলে সংখ্যাটাকে ধনাত্মক আর ঋণাত্মকে কনভার্ট করতে হবে। দেখো তো 9 1 9 যা ছিল আমি তাই লিখেছি না? এবার এটাকে সেপারেট করে দিচ্ছি, জি স্যার। এটা আর এটা। প্রশ্ন হলো স্যার -1টাকে বাইরে থেকে ধার করে নিয়ে এসে লাভটা কি? এই যে সূত্রটা দেখো, কাল্পনিক সংখ্যার সূত্র i = স্কোয়ার রুট -1। তাহলে 9 এর বর্গমূল হলো 3 টাকা। আর এটার সূত্র বলো তো কি হবে তুমি এখন সুরায়া? এই যে i সমান সমান, তাহলে উত্তর হলো 3i। উত্তরটা কি হলো? 3i। আই। এবার এটা তুমি পারবে, দেখো দেখো তো আমি এই লিখলাম, যা আছে তাই লিখেছি না? দেখো তো এ কে 1 দিয়ে গুণ করলে কি হবে? এই হবে না? জি স্যার। আর বি কে যদি -1 দিয়ে গুণ করি, ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেহেতু সম্ভব নয়, -1 দিয়ে গুণ করে ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর এটাকে সেপারেট করে লিখে দিলাম, দেখো এ আলাদা লিখলাম। এবার আরেকটু ভেঙে দেখাচ্ছি, -1 বিটাকে সেপারেট করলাম, -1টাকে সেপারেট করলাম। এবার যেটা যেটা পজিটিভ তুমি এটাকে এক সাধারণ নিচে নিচে আনতে পারবে, এ আর বি। এই দেখো আমি একসাথে করে দিলাম। আর এটার মান কি বলো তো? আই না? আবার এটার মান কি? আই। সো আই আর আই গুণ করলে কি হবে? আই স্কোয়ার। বলো মেজবা সাদিক, আই স্কোয়ার সমান সমান কত? আই সমান সমান যদি স্কোয়ার রুট 1 হয়, আই স্কোয়ার সমান সমান -1। -1 উভয় পক্ষকে বর্গ করে দেখো। তো এ বি গুণ -1, এই 1 টাকার সাথে এটা গুণ করলে এ বি থাকবে, শুধু মাইনাস চিহ্নটা থেকে যাচ্ছে। ইচ্ছা করলে -1 এ বি লিখতে পারো। তো 1 লেখাটা একবারই মিনিংলেস, চলকের সাথে 1 লিখতে হয় না। এই মাইনাস দিয়ে এটা গুণ করেছে, মাইনাস এ বি আছে দেখো। তো 2বার করে দেখালাম, আশা করি রেকর্ডিংটা বারবার শুনবে এবং বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে দেখলে। এবার আসো কোন কোন প্রশ্ন পড়াতে বাকি আছে। দেখো জটিল সংখ্যার আকারটি লেখো, এটি গত দিনের রেকর্ডিং এ সুন্দর করে বোঝানো আছে, দেখে নিবে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা গতদিন সংক্ষেপে টেকনিক শিখিয়েছিলাম, দেখে নিবে। 7 নাম্বারটা মনে হয় করানো হয়নি সাইমা সুলতানা গতদিন, নাকি? স্বাভাবিক সংখ্যার যোগফল করে দেখাতে বলছে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে বলো দেখি, লামিয়া এবং সাদিয়া। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্যার যে সকল ধনাত্মক সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়েছে, তাই না? 1 2 3 4, হ্যাঁ। জি স্যার। এবার পরীক্ষায় কোশ্চেন নাম্বার 7 দেখো, 1 2 3 প্লাস ডট ডট এন যোগ করে দেখাও। আরেকটি প্রশ্ন দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছে, আরেকটা কোশ্চেন দেখো সেটি কেমন। এখানে কম্পোজ নাই, সেটি হলো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে দেখাও। 3 + 4 + ডট ডট 10। এটি এখন তোমরা 2 ভাবে ক্যালকুলেশন করতে পারো। একটি হলো, আমি তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর 9 নম্বর অধ্যায়ে আমরা সিরিজ এন্ড প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর অনুক্রম বা ধারা বলে একটি অধ্যায় করাবো। সেখানে সমান্তর ধারার সমষ্টির একটি সূত্র শেখাবো তোমাদের।
এই সূত্র দিয়ে করতে পারো। আবার যদি কোনো ছাত্র এই অঙ্কটাকে সরাসরি ধরে এভাবে লেখে, আমরা জানি, খেয়াল করো, দুই ভাবেই দেখাচ্ছে। সাম অফ দ্য নাম্বার, এস বলতে সাম মানে যোগফল, সাম অফ দ্য নাম্বার মানে সংখ্যাগুলো যোগফলের একটি সূত্র তোমরা জানো। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি সাইমা সুলতানা? n ইন্টু n প্লাস 1/2। যদি কোনো স্টুডেন্ট 7 নাম্বার লিখে শুধু এই সূত্রটা লিখে এটাকে উত্তর লিখে আসে, উত্তরটা রাইট। আবার সাম অফ দ্য নাম্বারের আরেকটি সূত্র আছে, সেটি লিখে যদি ক্যালকুলেশন করে এটা বের করে, সেটিও রাইট। সেটি দেখো, সাম অফ দ্য নাম্বারের একটি সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হলো রিয়েল ফর্মুলা, যে সূত্র দিয়ে আমি 9 নম্বর অধ্যায়ের অঙ্কটা তোমাদেরকে করাবো। সাম অফ দ্য নাম্বারের সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। স্বাভাবিকভাবে এখানে n কোনটাকে বলে, a কোনটাকে বলে, d কোনটাকে বলে, এটা মনে হয় জানতে ইচ্ছা করছে সবার। একটু দেখো, যদি এভাবে করো বেশি স্মার্ট হবে। 7 নাম্বারটা সূত্র কিন্তু এটা আমরা জানি, সাম অফ দ্য নাম্বার সমান্তর অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা যোগফলের সূত্র এটা, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দুটো অঙ্কে এই সূত্র দিয়ে করা যাবে। আবার একটু আগে যে সূত্র লিখে দিয়েছিলাম সেটা দিয়েও এটা করা সম্ভব। এবার একটু প্রমাণ দেখো। n মানে হলো শেষতম পদের মান, n এর মান এখানে n, 2 ইন্টু a সমান সমান কে বলতে পারবে? এ মানে কি? এ হচ্ছে প্রথম পদ। ধন্যবাদ আকাশ সর্দার। প্রথম পদ, এই ধারার সর্বপ্রথম যে পদটা আছে সে হলো 1 টাকা 1 প্লাস n এর মান এখানে n ই আছে, মাইনাস সূত্রের 1 টাকা। d মানে কি বলো দেখি আকাশ সর্দার? সমান বি হচ্ছে ডি হচ্ছে ডি মানে ডিফারেন্স বিটুইন টু টার্ম, দুইটা পদের মধ্যকার ব্যবধান। ডি মানে ডিফারেন্স, পার্থক্য। ডি মানে কি? ডিফারেন্স। 2 টাকা আর 1 টাকার মধ্যে পার্থক্য কত কত দেখো তো। 1 থেকে 2 হতে গেলে 1 করে 1। করে বাড়ছে, 1 করে করে বাড়ছে। এখানে ডির মানও 1 টাকা। এই হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। স্যার এটাকে সাধারণ অন্তর বলে না? হ্যাঁ, ডি মানে ডিফারেন্স, ডিফারেন্সের বাংলা হলো সাধারণ, অন্তর মানে বিয়োগফল। বুঝছো? তোমরা বাংলায় পড়েছো জি ডি স্যার। মানে সাধারণ অন্তরের ইংলিশ হলো ডিফারেন্স বিটুইন টু টার্ম, দুটো পদের মধ্যকার পার্থক্য। 2 1 কে 2 প্লাস n দিয়ে এটাকে গুণ করলে n-1। এবার একটু খেয়াল কর, আমি যদি এটা যোগ করি 2 প্লাস n-1 তাহলে কত হয় কে বলবে? n/2 থাকলো, 2 প্লাস n